মিয়ানমারকে আমাদের উপর অভিযোগ করতে পারে না যে আমাদের দেশে আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারের যুদ্ধ চলছে আরাকান আর্মির সঙ্গে, ওইখানে আরাকান আর্মি আছে। মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাঠাচ্ছ, এই খাদ্য সামগ্রীর আড়ালে আরাকান আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছ, যদি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর, তাহলে যদি আমাদেরকে তখন শত্রু মনে করে। রাখাইন এবং বাংলাদেশের দুই দেশের সীমান্ত মাঝখান দিয়ে একটি মানবিক করিডোর চাওয়া হচ্ছে এবং এই করিডোর নাকি দেওয়া হবে এমনও মন্তব্য করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছেন যে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো আলোচনা রাখাইনের সাথে বা মিয়ানমারের সাথে আমাদের হয়নি। তার মানে স্পষ্ট যে এই উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ইচ্ছা করে এই মিথ্যা তথ্য সরিয়েছেন যাতে করে সরকার বিব্রত হয়, অর্থাৎ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আর এটা আমিন, এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এই কাজটি পররাষ্ট্র উপদেষ্টা ইচ্ছে করে করেছেন যাতে করে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা মানুষ করতে পারে। তো এই বিষয়ে নিয়ে আরো কিছু আলোচনা করবো পিনাকি কি বলেছেন। এর আগে এই করিডোর নিয়ে একটি আলোচনা শুনবো যে করিডোরটা কেমন করিডোর হবে এবং এই করিডোরটি হলে বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে খুব আলোচিত একটা বিষয় হচ্ছে রাখাইনে বাংলাদেশ কোনো মানবিক করিডোর দেবে কি দেবে না। বিষয়টা কী ধরনের দেখুন, আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ছোট্ট একটা প্রতিবেশী আছে, কিন্তু মানে আমাদের মিয়ানমারের সঙ্গে ছোট্ট একটা সীমান্ত আছে বাংলাদেশের, এবং সেই সীমান্ত দিয়ে আমরা বারবার দেখেছি যা কিছু ঘটে আমাদের জন্য নেগেটিভ কিছুই ঘটে। সেই সীমান্ত দিয়ে কিন্তু 10 লাখেরও বেশি রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে গেছে, আমরা ফেরাতে পারিনি অথবা ফেরাতে চাইনি, যেটা এখন আমাদের উপর একটা বিষ ফোড়া হিসেবে বসে আছে। সেই রাখাইনে আমাদের কাছ থেকে একটা মানবিক করিডোর চাওয়া হচ্ছে। কীভাবে চাওয়া হচ্ছে আপনারা জানেন, আরাকানের সঙ্গে আরাকান আর্মি ফোর্স, আরাকান যারা আছে, আরাকানের স্বাধীনতাকামী যে অংশটা, তাদের সঙ্গে মিয়ানমারের জান্তাদের বিরাট একটা যুদ্ধ হচ্ছে, এবং সেই যুদ্ধে রাখাইন রাজ্যটা মানে মিয়ানমারের অংশ, কিন্তু এই রাখাইন রাজ্যটা এখন আরাকানদের দখলে। কিন্তু এই রাখাইন এলাকায় একটা যুদ্ধ বিধ্বস্ত হয় এবং সেখানে মানুষ এই যুদ্ধের কারণে উভয় পক্ষের গোলাগুলিতে এই জায়গাটা প্রচণ্ডভাবে এখন দুর্ভিক্ষ পীড়িত এলাকা আছে। এখানে অনেক মানে মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নাই বলে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটাতে। মিয়ানমার তাদের রাজ্য কিন্তু এটা, কিন্তু মিয়ানমার সেখানে খাদ্যদ্রব্য পাঠাচ্ছে না, তাহলে তারা খাবেটা কি? তাদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে কিছু খাদ্য সাহায্য পাঠাতে চাওয়া হচ্ছে, জাতিসংঘ পাঠাতে চায়, এবং সেই পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের ভূখণ্ড মানে কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত একটা করিডোরের মতো রাস্তার মতো করে দেওয়া হবে, এবং সেই রাস্তা দিয়ে জাতিসংঘের পাঠানো ত্রাণ সামগ্রী ওখানে পাঠানো হবে। এই জন্য বাংলাদেশকে একটা মানবিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠানোর জন্য একটা করিডোর চাওয়া হয়েছে। এই হলো গিয়ে এই মানবিক করিডোরের ইতিহাস। চেয়েছে জাতিসংঘ, বাংলাদেশ এর মধ্যে নীতিগতভাবে রাজি হয়েছে বলে পরশুদিন মানে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন। রবিবার বিকালে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেই সাংবাদিক সম্মেলনে উনি সেটা জানিয়েছেন যে বাংলাদেশ নীতিগতভাবে করিডোর দেওয়াতে সম্মত হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন যে এই যদি আমরা করিডোরটা দেই তাহলে আমাদেরকে কোনো সমস্যা হবে? হতে পারে কিভাবে? দেখুন, এটা মিয়ানমারের একটা অংশ, সেই মিয়ানমারের অংশে অসুবিধা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ হয়তো মারা যাচ্ছে, সেখানে খাদ্য সামগ্রী জাতিসংঘ পাঠাতে চায়, পাঠাতেই পারে। তো জাতিসংঘ এই জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে কেন? আর বাংলাদেশ যদি চাইতেই পারে, এখান থেকে সহজ হবে, পাঠানোটা সহজ হবে, কিন্তু তাতে বাংলাদেশ রাজি হচ্ছে কেন? বাংলাদেশে রাজি হলে কি বাংলাদেশে কোনো ঝুঁকি নেই? মিয়ানমারকে আমাদের উপর অভিযোগ করতে পারে না যে আমাদের দেশে আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারের যুদ্ধ চলছে আরাকান আর্মির সঙ্গে, ওইখানে আরাকান আর্মি আছে। মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাঠাচ্ছ, এই খাদ্য সামগ্রীর আড়ালে
আরাকান আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছ, যদি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর, তারা যদি আমাদেরকে তখন শত্রু মনে করে, তারা যদি আমাদেরকে অ্যাটাক করে, তো আমি কেন আগ বাড়িয়ে এই ঝামেলায় যাচ্ছি? এখন জাতিসংঘ একটা যুক্তি দিয়েছে, কিন্তু সেই যুক্তিটা হলো কি, যে তারা বলছে যে যদি এই রাখাইন প্রদেশে এখন যে এরকম সংকট চলছে, এটা যদি এই দুর্ভিক্ষ যদি মোকাবেলার জন্য এখন ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু রোহিঙ্গারা যেরকম ছিল, ওখানে তো রোহিঙ্গারা আরও অনেক রোহিঙ্গা আছে, রোহিঙ্গারা তো বটে, এবং বাদ বাকি যারা জনগোষ্ঠী সেখানে বসবাস করে তারাও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে। এটা বিশাল আমাদেরকে ভয় দেখাচ্ছে। সবচেয়ে স্পর্শকাতর আলোচনার বিষয় যেটি, তা হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডোর দেওয়ার যে ইস্যুটি, এবং এই ইস্যুতে মিথ্যা আসলে কে বলছেন সেই প্রশ্ন এখন এই মুহূর্তে উঠে এসেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন, নাকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম? এবং এই যে কথিত মানবিক করিডোর, এই করিডোর নিয়ে মানুষের মধ্যে যে তীব্র সন্দেহ এবং আশঙ্কার সৃষ্টি হয়েছে, তাও মূলত কাজ করছে সরকারের বিভিন্ন পর্যায়ে রহস্যজনক কর্মকাণ্ড, যার সবশেষ উদাহরণ মিস্টার শফিকুল আলমের বক্তব্য। দুদিন আগে যেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন এখনও রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যথাসময়ে এই বিষয়ে দেশের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। ইউএনবির এই সাক্ষাৎকারটি তিনি আবার তার নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন। বেশ ভালো কথা। অথচ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গত 2 দিন আগে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বলেছিলেন, তার বক্তব্যটুকু আবারও হুবহু আপনাদের সামনে তুলে ধরছি, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি বলছেন যে এতটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক সহায়তা সরবরাহের পণ্য সেখান দিয়ে যাবে, কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে, সেই বিস্তারিততে আমি যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয়, আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। এই শর্তের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছিলাম যে গোপন সেই শর্তগুলো কী। বর্তমান অন্তর্বর্তী সরকারকে দীর্ঘস্থায়ী মেয়াদে টিকিয়ে রাখার সাপোর্ট যুক্তরাষ্ট্র করে যাবে, সেজন্যই আমরা শর্তগুলো ডিসক্লোজ করার দাবি জানাচ্ছিলাম। যাই হোক, এখন তাহলে আমরা কার কথা বিশ্বাস করব? প্রথমত আমি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, তাতে নিশ্চয়ই এটি সবারই কথা যে এই বিষয়ে কথা বলার মতন সবচেয়ে বেশি কনসার্ন ব্যক্তি পররাষ্ট্র উপদেষ্টা নিজে, এবং যিনি এই বিষয়ে যথাযথভাবে তথ্য তুলে ধরতে পারেন। দ্বিতীয়ত, তিনি নিজেই একজন অভিজ্ঞ কূটনীতিক এবং সাবেক পররাষ্ট্র সচিব। তৃতীয়ত, তিনি কথা বলেন খুব মেপে এবং মার্জিতভাবে, এবং রিয়েলিটির মধ্য থেকে তিনি কথা বলার চেষ্টা করেন। কোনো ধরনের হাইপোথেটিক্যাল কথা তিনি কখনো বলেন না, আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি। আর শফিক সাহেব এ পর্যন্ত যা বলেছেন তার অসংখ্য বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে। তার কথাবার্তায় সাধারণ মানুষ বিরক্ত, এবং সাম্প্রতিক সময়ে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে কথাবার্তা হয়েছে, তিনি নিজে তার ফেসবুক পেজে যা তুলে ধরেছেন যা কিছু, এবং গণমাধ্যমের সামনে যা কিছু বলেছেন দুই নেতার মধ্যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে, তা অনেক ক্ষেত্রে অসত্য প্রমাণিত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠেছে। এবং প্রধান উপদেষ্টা আল জাজিরার সঙ্গে যে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে, যে ভারত এতে কর্ণপাত করতে চায়নি, তিনি যা বলা বলে যাবেন শেখ হাসিনা, কিন্তু শফিক সাহেব কী বলেছেন তা নিশ্চয় মনে আছে আপনাদের। এবং পাশাপাশি কাতার সফরের বিষয়ে তিনি যেসব কথাবার্তা গণমাধ্যমের সামনে বলেছেন এবং তার ফেসবুকে বলেছেন, বিভিন্নভাবে বলেছেন, সেগুলো বিভিন্নভাবে
অসত্য প্রমাণিত হয়েছে। এর আগে আপনাদের সামনে আমি বলেছি। এখন বিষয় হচ্ছে যে শফিকুল আলম যে বলছেন যে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত। এই যে সরকারের প্রস্তুতির কথা বললেন, তার কথাবার্তার মধ্য দিয়েই তো প্রমাণিত হচ্ছে যে তিনি কতটা সত্য গোপন করছেন, এবং সরকার যে প্রস্তুত আলোচনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সে বিষয়টি তো বেরিয়ে আসে। আলোচনা হয়নি বলতে শফিকুল আলম কী বোঝাতে চেয়েছেন? এই যে মার্কিন হাই প্রোফাইল টিম বাংলাদেশ সফর করে গেল, দুইজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর ছিলেন। আমাদের বুঝতে অসুবিধা হয় যে কী বিষয়ে আলোচনা হয়েছে। তাহলে কি হয়েছে তাদের সঙ্গে যদি এই বিষয়ে আলোচনা না হয়ে থাকে? শফিকুল আলম বলছেন বাংলাদেশ সবসময় সংকটকালে অন্যান্য দেশকে সহায়তা করেছে, যেমন সম্প্রতি মিয়ানমারের ভূমিকম্পের পর আমরা যে মানবিক সাহায্য পাঠিয়েছি। আমরা এই বিষয়ে উদ্বিগ্ন যে রাখাইনে মানবিক দুর্দশা অব্যাহত থাকলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের রোহিঙ্গাদের ঢল নামার কারণ হতে পারে, যা আমরা আর বহন করতে পারবো না। এই জায়গাটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে মিয়ানমারের ভূমিকম্পে ত্রাণ পাঠানো আর রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডর দেওয়া, এটা নিশ্চয়ই এক কথা নয়। আর বাংলাদেশে আবারও বাস্তুচ্যুত রোহিঙ্গার ঢল নামবে। ঢল তো সারা বছর নামছে। গত এক বছরে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ঠেকানো যাচ্ছে না কেন? এবং এই অজুহাতটি দিয়েই তো করিডোর দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, এটিকে ঢাল হিসেবে নিয়ে। এবং তার বিনিময়ে সরকার কী পেতে চাইছে এর আগে নানানভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে। তিনি বলছেন যে এই ধরনের কিছু হলে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। স্টেক হোল্ডার বলতে তিনি কাদের বোঝাচ্ছেন স্পষ্ট করে বলতে হবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং অবশ্যই রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরকার অনেক দূর এগিয়েছে, এটি নানানভাবে জানা যাচ্ছে। এবং শফিকুল আলমের বক্তব্য থেকেই তো বোঝা যাচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত সে শুধুমাত্র নীতিগত শব্দটা উল্লেখ করেনি, তিনি তো বলেছেন প্রস্তুত। তাহলে কোনো ধরনের আলাপ আলোচনা সলা পরামর্শ ছাড়া প্রস্তুত হয়ে গেল সরকার। এই কথাটি কেন আসছে? শফিকুল আলম এই কথাগুলো কেন বললেন? সাক্ষাৎকার কেন দিলেন এই বিষয়ে? যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে শুধু এতটুকু বললেন, তারপর থেকে যা বোঝার অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ অনেকে প্রতিবাদ জানিয়েছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন। এবং অবশ্যই এই বিষয়ে সবাই কনসার্ন যে এত বড় একটি ইস্যুতে একটা অনির্বাচিত সরকার কিভাবে সিদ্ধান্ত নিতে যায়। সেই আলোচনা থেকে মানুষের প্রতিবাদ যেন গড়ে উঠতে না পারে, আমার মনে হয় শফিকুল আলম সেটি ধামাচাপা দিতে চেয়েছেন। একেবারে স্পষ্ট আলোচনাটি এখন তুঙ্গে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের অনেক আগে থেকেই, যেমন আমি আপনাদের সামনে কয়েকটি পর্বে কথা বলেছি এ নিয়ে, এবং পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, একমত পোষণ করেছে, তখনই বিষয়টি অনেক তীব্রভাবে এটি আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সম্ভবত শফিকুল আলম অসত্য বলেছেন। আর অসত্য আমি বলতে চাই না, তিনি অনেকখানি বুঝিয়ে দিয়েছেন আসলে সরকার কী করতে চাচ্ছে। যাই করুন না কেন, এর পরিণাম যে কতটা। দর্শক আলোচনা শুনেছেন, প্রাথমিক অবস্থা হচ্ছে আসলে করিডোর হলে যদি মানবিক করিডোরও হয় তো সেখানে হয়তো বা খাদ্য সামগ্রী যাবে, কিন্তু যদি মিয়ানমার বলে যে এখান দিয়ে অস্ত্র দেওয়া হচ্ছে তখন কিন্তু এটা কিছু করার থাকবে না, কারণ এটা বলতেই পারে। তো এই কারণে অনেক প্রশ্ন থাকবে। কিন্তু পরিপ্রেক্ষিত কথা হচ্ছে এটাকে আসলে দিবে কিনা, এটা হবে কিনা। পররাষ্ট্র উপদেষ্টার কথাটা বলেছেন, তিনি কার সাথে আলাপ করে বলেছেন? যেহেতু পররাষ্ট্র সচিব আরেকজন আছেন, সচিব পেশ সচিব ডক্টর ইউনূসের, তিনি বলছেন যে এই বিষয় নিয়ে নাকি কারোর সাথে আলোচনাই হয়নি। যদি কারোর সাথে আলোচনায় না হয় তাহলে পররাষ্ট্র উপদেষ্টা কোথায় পেলেন এটা? এই বিষয় নিয়ে পিনাকি পররাষ্ট্র ফেসবুক পোস্টে লিখেছেন যে আমি আগেই বলেছিলাম যে এই পররাষ্ট্র উপদেষ্টা তিনি ডক্টর ইউনূসকে ডুবাইবেন, ডক্টর ইউনূসের মান ইজ্জত খাবেন।
ঠিক এখন তাই ঘটতেছে। যেই বিষয়টি এখনো পর্যন্ত আলোচনা হয়নি, সেই বিষয়টি কোথা থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলে দিলেন যে আমরা মানবিক করিডোর রাখাইনকে দেওয়া হবে। যে কারণ তিনি বলেছেন, প্রেস সচিব অস্বীকার করেছেন। আজকে আপনারা দেখেছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রেস সচিব বলেছেন আমাদের এমন কোনো আলোচনা হয়নি। তাহলে তিনি এই কথাটা কোথা থেকে পেলেন? তাহলে পিনাকি ভট্টাচার্য বলেছেন তার ফেসবুক পোস্টে যে হয়তোবা এই পররাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য, যারা ডক্টর ইউনূসের সমালোচনা করে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা ডক্টর ইউনূসের অপসারণ চায়, তারা যেন একটা সুযোগ পায়, এই সুযোগটা তৈরি করে দিতেই এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ স্যার এই কাজটা করেছেন, পিনাকি ভট্টাচার্য বলেছেন। এটা মনে করা যেতেই পারে, কারণ তিনি একটা কথা পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় তিনি এমন একটা কথা বলে দিবেন যে কথার আলোচনাই হয়নি, তাহলে তো এটা অবশ্যই আমি বলবো যে এটা খুবই দুঃখজনক, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। এই জন্য তৌহিদ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পিনাকি ভট্টাচার্য তিনি অনুরোধ জানিয়ে তিনি বলেছেন যদি তৌহিদ সাহেব তিনি মিথ্যা বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শুধু পিনাকি ভট্টাচার্য না, বাংলাদেশের অনেক মানুষই এখন এই আবেদন করবে যে তৌহিদ সাহেব এটা মিথ্যা বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মিথ্যা বলে তিনি কেন এই মিথ্যা কথাটা বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষকে উস্কে দিলেন কেন?